যিনি ঘটনাটা পাঠান তার এক বান্ধবী, তার নাম হচ্ছে মধুরা। এই ঘটনাটা তার সাথে 2023 সালে ঘটে, যখন সে ক্লাস 12-এর ছাত্রী। জুলাই মাসের শেষের দিক সম্ভবত মধুরার জন্মদিন। এইবার সেই দিন দুপুর বেলায় একটা অদ্ভুত ঘটনা কিন্তু সিদ্ধার্থ বাবুদের ফ্ল্যাটে ঘটল। তা তিনি দেখতে পেলেন যে ফ্রিজের মধ্যে একটা ছোট্ট বাক্স, ও ছুটে গিয়ে ওই বাক্সটাকে নিয়ে সেই প্যাস্ট্রিটাকে খেতে শুরু করে দিয়েছে। জেব্রা ক্রসিং দিয়ে যে মানুষজন সার বেঁধে রাস্তা পারাপার করছে, তাদের মধ্যে কিন্তু ওনার দাদা মনোজিৎ বাবু রয়েছেন, যিনি কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কলকাতায় ফেরবার ঠিক দিন 7 পর থেকে তার টিফিন বানিয়ে সেই খাবারটা নিয়ে তিনি মধুরার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। মধুরা চেয়ারের ওপর একদম সিট দ্বারা সোজা করে বসে রয়েছে, হাতটা এরকম ভাবে টেবিলের ওপর রাখা, ওর শরীরটা ক্রমাগত কিন্তু এরকম ভাবে দুলছে, এবং সেই বইয়ের প্রচুর পাতা ফালা ফালা করে ছেঁড়া, মানে ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হয়েছে, এরকম একটা ব্যাপার। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আবারও আমি উপস্থিত হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। এই ঘটনা আমারই এক পরিচিত আমাকে পাঠান, কিন্তু তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। এই ঘটনা তার নিজের সাথে ঘটেনি, তার এক বান্ধবীর এবং তার পরিবারের সঙ্গে ঘটেছিল। এবং এই যে যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে, প্রত্যক্ষভাবে যারা জড়িত এই ঘটনার সঙ্গে, তাদের নামও কিন্তু আমি এই ঘটনাতে পরিবর্তন করছি। এবার আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যিনি ঘটনাটা পাঠান তার এক বান্ধবী, তার নাম হচ্ছে মধুরা। এই ঘটনাটা তার সাথে 2023 সালে ঘটে, যখন সে ক্লাস 12-এর ছাত্রী। এবার মধুরা কলকাতারই বাসিন্দা, কিন্তু ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একটুখানি বলে রাখা দরকার। মধুরা কলকাতাতে একটি ফ্ল্যাটে থাকে, দক্ষিণ কলকাতাতেই একটি ফ্ল্যাটে থাকে, তার মা এবং বাবাকে সঙ্গে নিয়ে। তার মায়ের নাম হচ্ছে পূজা দেবী, এবং ওনার বাবার নাম হচ্ছে সিদ্ধার্থবাবু। এবার এই সিদ্ধার্থবাবুর অরিজিনাল যে বাড়িটা, সেটা হচ্ছে মানে পৈতৃক বাড়ি, সেটা হচ্ছে দুর্গাপুরে। যেই সময় ঘটনাটা ঘটে তারও বছর 7 আগে, মানে ওই 2015 কি 16 সাল নাগাদ, সিদ্ধার্থবাবু মানে নিজের থেকেই ভলেন্টারিলি ট্রান্সফার নিয়ে কলকাতাতে চলে আসেন। ওনার আগে কর্মস্থল ছিল দুর্গাপুর, উনি দুর্গাপুরেরই বাসিন্দা ছিলেন, কিন্তু কলকাতায় তিনি ট্রান্সফার নিয়ে চলে আসেন বাধ্য হয়ে এক প্রকার। কেন? তার কারণ ওই যে পৈতৃক বাড়িটা যেখানে সিদ্ধার্থবাবু থাকতেন, সেখানে ওনার দাদা আর বৌদিও থাকতেন। দাদা মানে একদম আপন দাদা, এবং ওনার স্ত্রী আর কি, তারা থাকতেন। এইবার এই দাদা আর বৌদি, দাদার নাম হচ্ছে ধরুন মনোজিৎ বাবু, তা এই মনোজিৎ বাবু সিদ্ধার্থবাবুকে প্রচণ্ড রকম হিংসে করতেন। সিদ্ধার্থবাবু বেশ বড় চাকরি বাকরি করেন, ভালো মাইনে পান, বেশ কি বলবো, মানে লাইফে খুব সেটেলড, ভালোভাবে সেটেলড, এবং সমাজে একটা বেশ ভালো স্তরে কিন্তু উনি বিলং করেন। তা এই মনোজিৎ বাবু তার নিজের ভাই সিদ্ধার্থবাবুকে হিংসে করতেন। কেন হিংসে করতেন সেই ব্যাপারটা একটুখানি বুঝে নেওয়া দরকার। এই মনোজিৎ বাবুর ছিল একটা কম্পিউটার হার্ডওয়্যারের ব্যবসা। এবার এই ব্যবসাটা যখন খোলা হয়, তখন সিদ্ধার্থবাবু কিন্তু টাকা কড়ি দিয়ে হেল্প করেন ওনাকে, প্রচণ্ড রকমভাবে সাহায্য করেন। ওনার জমানো টাকা, সেই টাকা তার নিজের দাদাকে দিয়ে ব্যবসাটা খুলতে উনি সাহায্য করেন। এবং শুধু ব্যবসা খোলার ক্ষেত্রে বলে নয়, আরও অনেক ক্ষেত্রেই কিন্তু সিদ্ধার্থবাবু এককালে তার দাদা মনোজিৎ বাবুকে টাকা কড়ি দিয়ে প্রচুর পরিমাণে সাহায্য করেছিলেন। এবারে কি হয়, এরকম সাহায্য করতে করতে ব্যাপারটা না অনেক সময় টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায়। এই ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটাই হয়েছিল। অর্থাৎ মনোজিৎ বাবু এবং ওনার স্ত্রী মনে করেছিলেন যে এই সিদ্ধার্থবাবুর টাকা কড়ি যা রয়েছে তার ওপর একমাত্র ওনাদেরই অধিকার আছে। সিদ্ধার্থবাবুর কর্তব্য তাদেরকে কথায় কথায় বারে বারে টাকা দিয়ে সাহায্য করা, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম অলীক স্বপ্ন তারা কিন্তু দেখেছিলেন। এইবার সিদ্ধার্থবাবু যেই বছর বিয়ে করেন,
সেই বছরে কিন্তু ওনাদের মাথায় একটা বজ্রাঘাত হয়। মানে ওনারা মুখে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে কিন্তু একটু ক্ষুণ্ণ হন। ওনারা মনে করেন যে এই যে বিয়েটা করছে সিদ্ধার্থবাবু, তাতে ওনার টাকা কড়ি বা ওনার যে জমানো টাকা, সঞ্চিত অর্থ, সম্পত্তি, এগুলোর একটা ভাগিদার তৈরি হচ্ছে। আমরা যে এতদিন ধরে ওনার টাকায় যে একটা সুখ ভোগ করছিলাম, সেই ব্যাপারটা কোথাও গিয়ে বিঘ্নিত হবে, ব্যাঘাত ঘটবে। আমরা আর আগের মতো সেই রকম একটা পাবো না, হেল্প পাবো না চাইলেই কথায় কথায়। তো এইরকম নানান রকম চিন্তা মাথায় আসায় ওনারা প্রথমে কিন্তু নানানভাবে চেষ্টা করেন যে সিদ্ধার্থবাবুর বিয়েটাকে কিভাবে ভেঙে দেওয়া যায়। তার নানান রকম প্রমাণও কিন্তু সিদ্ধার্থবাবু পেয়েছিলেন সেই সময়। কিন্তু আলটিমেটলি বিয়েটা হয় পূজা দেবীর সঙ্গে, প্রেম করেই বিয়েটা হয়েছিল। বিয়েটাকে ভাঙার নানান রকম চেষ্টা চরিত্র করা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি, বিয়েটা কিন্তু হয়। তবে বিয়ের পর আকারে ইঙ্গিতে নানান রকমভাবে মনোজিৎবাবু এবং ওনার স্ত্রী এনারা কিন্তু পূজা দেবীর সঙ্গে মিসবিহেভ করতেন, খারাপ ব্যবহার করতেন, কথায় কথায় নানান রকম বিদ্রুপাত্মক মন্তব্য করতেন, ইত্যাদি ইত্যাদি এরকম হতো। এমনকি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করেও ক্ষতি করবার নানান রকম প্রমাণ কিন্তু সিদ্ধার্থবাবু পেয়েছিলেন। এরপর যখন সিদ্ধার্থবাবু এবং পূজা দেবীর জীবনে তাদের মেয়ে মধুরা আসে, তখন কিন্তু এই মনোজিৎবাবু আর তার স্ত্রী, তাদের দুজনেরই কিন্তু আরও বেশি করে গাত্রদাহ শুরু হয়। তারা ছিলেন নিঃসন্তান, তাই সিদ্ধার্থবাবুর যদি একজন কন্যা সন্তান হয় তাহলে সেটা তো তাদের কাছে একটা হিংসার কারণ হবেই। তা মধুরার সঙ্গেও খুব একটা ভালো ব্যবহার করতেন না তার জ্যাঠা জেঠি। মানে কি বলবো, খুব একটা স্নেহ দিতেন না বলা যেতে পারে। তা এরকম নানান রকম ঘটনা ঘটতে 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 অবশেষে 2016 সালে সিদ্ধার্থবাবু সিদ্ধান্ত নেন যে উনি কলকাতায় চলে আসবেন ট্রান্সফার নিয়ে। আর সেটা তিনি করছেন কেন, তার স্ত্রী এবং তার মেয়ের মুখের দিকে তাকিয়ে তাদের সুরক্ষার কথা ভেবেই কিন্তু তিনি এই ডিসিশনটা নিয়েছিলেন। এইবার কলকাতায় এসে নির্বিঘ্নে দিনগুলো কাটছিল। ওনারা যেই ফ্ল্যাটে থাকতেন, মানে সিদ্ধার্থবাবুরা যেই ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটে ওনাদের যে নেক্সট ডোর নেবার, তিনি ছিলেন একজন মহিলা এবং তারও একজন কন্যা সন্তান ছিল। ভদ্রমহিলার নাম ছিল হচ্ছে মনিকা দেবী এবং তার মেয়ের নাম হচ্ছে পৃথা। এবার এই পৃথা আর মধুরা এরা হচ্ছে সমবয়সী, একই ক্লাসে পড়ে, হয়তো স্কুলটা আলাদা কিন্তু ক্লাস একই। এবং দুজনের মধ্যে মারাত্মক রকমের একটা হৃদ্যতার সম্পর্ক, মানে যাকে হরিহর আত্মা বলা যায়, ওরা ছিল তাই। মনিকা দেবীও কিন্তু মধুরাকে প্রচণ্ড রকম স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং সিদ্ধার্থবাবু আর পূজা দেবীর সঙ্গেও কিন্তু ওনার একটা বেশ ভালো রকম হৃদ্যতার সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। এবার এই যে মধুরা কিন্তু খুব মেধাবী একজন ছাত্রী। সে কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো, বিশেষ করে বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এইগুলোতে তার বিশেষ রকমের একটা দক্ষতা ছিল। তবে সবচেয়ে বেশি ও স্ট্রং ছিল হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজিতে। এতটাই স্ট্রংও ছিল এই দুটো সাবজেক্টে যে এই যে পৃথা বলে যে ওর যে বান্ধবী, নেক্সট ডোর নেবার যে বান্ধবী, সেই বান্ধবী মানে সেই পৃথা অন্য কোনো কোচিংয়ে বা অন্য কোনো টিচারের কাছে বায়োলজি বা কেমিস্ট্রি বুঝতো না। সে কিন্তু ওই মধুরার কাছ থেকে এই পড়াগুলোকে বুঝতো এবং তাতে ওর কিন্তু বেশ ভালোভাবে চলে যেত। তাই এইরকমভাবে দিনগুলো কাটছে। এইভাবে চলতে চলতে যখন মাধ্যমিক পরীক্ষা হয় তখন মধুরা যথেষ্ট ভালো রেজাল্ট করে। আমি আগেও বললাম যে প্রচণ্ড মেধাবী ছাত্রী। ক্লাস 10-এর পর 11টাও কাটে, নির্বিঘ্নেই কেটে যায়। তবে সমস্যাটা শুরু হয় ক্লাস 12-এ ওঠার পর থেকে। মানে ক্লাস 12-এ যখন মধুরা ওঠে, সেই বছরের যে মাঝামাঝি সময়, মানে জুন জুলাই এরকম টাইম থেকে একটা প্রবলেম কিন্তু শুরু হয়। এবার এই সমস্যাটা কীরকমভাবে তার সূত্রপাতটা ঘটে সেইটা আগে আমরা কিন্তু একটু জেনে নেব। এটা খুব ইম্পর্ট্যান্ট, মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে না বললে আপনারা বুঝতে পারবেন না কীরকমভাবে হয়। জুলাই মাসের শেষের দিক সম্ভবত, তখন মধুরার জন্মদিন। এবার মধুরার জন্মদিনে ওর যে সমস্ত স্কুলের বন্ধুবান্ধবরা আছে বা কোচিংয়ের যে সমস্ত বন্ধুবান্ধবরা রয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকজনকে ইনভাইট করা হয়েছে। আর এদিকে পূজা দেবীর যে বাপের বাড়ির সাইডের লোকজন, তারা সব কলকাতারই বাসিন্দা, তাদের মধ্যেও অনেকে এসছেন। আর পৃথা আর তার মা মনিকা দেবী তারা তো রয়েছেনই। তা এবার হই হুল্লোড় হচ্ছে, জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, নানান রকম ব্যাপার হচ্ছে।
এবার সন্ধেবেলায় মানে যখন কেকটা কাটা হবে তার ঠিক আগে হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো, মানে মধুরাদের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের কলিং বেলটা হঠাৎ করে বেজে ওঠে। দরজা খোলা হয়, দরজা খুলে দেখা যায় যে মনোজিৎ বাবু এবং ওনার স্ত্রী অর্থাৎ সিদ্ধার্থ বাবুর দাদা বৌদি, মধুরার জ্যাঠা জেঠিমা, তারা কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এবারে দেখুন, আমি প্রথমেই বলেছি যে এই মনোজিৎ বাবু সিদ্ধার্থবাবুর সঙ্গে প্রচণ্ড রকম খারাপ ব্যবহার করতেন, নানানভাবে তার ক্ষতি করার চেষ্টা করেছেন, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম ব্যাপার কিন্তু ঘটেছে। তাই ওনাদেরকে দেখে সিদ্ধার্থবাবুর মনের মধ্যে বিরাট যে একটা কিছু পুলক জাগলো বা বিরাট যে একটা কিছু উনি আনন্দিত হলেন, তেমনটা কিন্তু নয়, বরং একটু বিরক্তই হলেন। এমনকি পূজা দেবীর যে বাড়ির লোকজন, মানে বাপের বাড়ির যে লোকজন, তারাও কিন্তু এই মনোজিৎ বাবুর কীর্তিকলাপের ব্যাপারে জানতে, মানে এগুলো ওনাদের কানেও পৌঁছাতো। তাই তারাও যে ওনাদেরকে দেখে খুব একটা খুশি হলেন তা কিন্তু নয়। কিন্তু কি করা যায়, ওনারা এসছেন এত দূর থেকে, তাও আবার মধুরার জন্মদিনের দিন, ওদেরকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। তবে একটা ব্যাপার এখানে বলে রাখি, যেটা বেশ অদ্ভুত লাগলো সিদ্ধার্থবাবুর, সেটা হচ্ছে ওনার দাদা যে এসছেন তার চেহারাটা না একদম ভেঙে ভেঙে পড়েছে, মানে জরাজীর্ণ চেহারা হয়ে গেছে, রোগা শীর্ণ, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে উনি প্রচণ্ড রকমের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন কোনো একটা কারণে। তা যতই সম্পর্ক খারাপ থাকুক না কেন, যাই থাকুক না কেন, সিদ্ধার্থবাবু তার দাদাকে মানে মনোজিৎ বাবুকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তোর কি শরীরটা খারাপ রে দাদা? তা মনোজিৎ বাবু বললেন যে ও কোনো ব্যাপার না, আমার একটুখানি সুগারটা একটুখানি হাই হয়ে গেছে, তাই জন্য এরকম রোগা লাগছে, এমনি ঠিকই আছি, ভালোই আছি। তা এবার ওনারা তো ঢুকলেন ফ্ল্যাটের মধ্যে, মধুরাকে উপহার দিলেন। এবার মধুরাকে সিদ্ধার্থবাবু এবং পূজা দেবী অন্যরকম আদর্শে বড় করেছেন। জ্যাঠা জেঠির কাছ থেকে যতই একটা টাইমে স্নেহের অভাব থাকুক না কেন, মধুরা কিন্তু সেই উপহার গ্রহণ করে এবং তার জ্যাঠা জেঠিকে প্রণাম করে, শ্রদ্ধা জানায়, ইত্যাদি ইত্যাদি হয়। এরপরে তো কেক কাটা হলো, সেলিব্রেশন কমপ্লিট হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু হয়ে গেল। এবার সবাই যখন বেরিয়ে গেছে, মনোজিৎ বাবু আর তার স্ত্রী রয়েছেন ফ্ল্যাটে, তারা পরের দিন সকালবেলায় দুর্গাপুর রওনা দেবেন পুনরায়। তা সেই মনোজিৎ বাবু তখন সিদ্ধার্থবাবুকে বলছেন যে দেখ ভাই, একটা টাইমে তো অনেক অন্যায় করেছি তোদের সঙ্গে ভালো ব্যবহার করিনি, তোর টাকার ওপর আমার একটা নজর ছিল, বিয়ের পরে হ্যাঁ পূজার সঙ্গেও আমরা ভালো ব্যবহার করিনি, এমনকি মধুরাকেও আমরা কিন্তু খুব একটা স্নেহের চোখে দেখিনি বা খুব একটা স্নেহ দিইনি কোনো দিনও। কিন্তু আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, মানুষজন তো বদলায়, তাদের মধ্যে তো পরিবর্তন আসে। তা আমি বলি কি, অনেক দিন তো তোরা কলকাতায় থাকলি, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে রে, তোরা একটা কাজ কর, চল আবার দুর্গাপুরে ফেরত চল, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, আমাদের তো কোনো সন্তানাদি হলোও না, মধুরাকে আমরা নিজেদের সন্তানের মতোই স্নেহ দেবো, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকমভাবে অনুরোধ করতে লাগলেন। তা তখন সিদ্ধার্থবাবু দেখুন, যত যাই হোক না কেন, একটা টাইমে তো প্রচণ্ড রকম গ্লানি উনি ভোগ করেছেন এই দাদা আর বৌদির তরফ থেকে। উনি ব্যাপারগুলো মানে উনি কথাগুলোর মধ্যে যতই আন্তরিকতা থাকুক না কেন, উনি কিন্তু অন্তর থেকে সেই টানটা আর অনুভব করলেন না। বললেন যে দেখ, অনেক দিন তো হলো আমরা কলকাতায় রয়েছি, এই মুহূর্তে আবার ট্রান্সফার নিয়ে দুর্গাপুর যাওয়া অনেক হ্যাপার ব্যাপার, তো আমি দেখছি কি করা যায়, তবে এই মুহূর্তে কিছু হবে না, একটু সময় লাগবে। তাই হলো, একটা রাত কাটলো, পরের দিন সকালবেলায় ওই মনোজিৎ বাবু আর ওনার স্ত্রী আবার রওনা দিলেন দুর্গাপুরের উদ্দেশ্যে। তা ওনারা তো চলে গেলেন। এইবার সেই দিন দুপুরবেলায় একটা অদ্ভুত ঘটনা কিন্তু সিদ্ধার্থবাবুদের ফ্ল্যাটে ঘটল। কীরকম ঘটনাটা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সবাই লাঞ্চ করেছে। এইবার সিদ্ধার্থবাবু হাত হাত মুখ ধুয়ে ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বার করতে যাচ্ছেন। বার করতে গিয়ে হঠাৎ উনি দেখতে পেলেন যে ফ্রিজের মধ্যে একটা ছোট্ট বাক্সটা কীরকম, অনেকটা মিষ্টির প্যাকেটের মতো। ওই মিষ্টির দোকানে দেখবেন একটা কি দুটো মিষ্টি কিনলে এরকম ছোট বাক্সের মধ্যে করে যে মিষ্টিগুলো দেয়, সেরকমই একটা ছোট বাক্স ওই ফ্রিজের মধ্যে রয়েছে। কিন্তু বাক্সটা ওপর কিছু লেখা নেই, জাস্ট একটা সাদা রঙের বাক্স,
গার্ডার পেঁচানো অবস্থায় ফ্রিজের মধ্যে রয়েছে। তা সিদ্ধার্থবাবু ওই বাক্সটাকে বের করলেন, গার্ডারগুলোকে খুললেন, খুলে দেখলেন ভেতরে মানে ডার্ক ব্রাউন কালারের একটা প্যাস্ট্রি মতো একটা জিনিস কিন্তু রয়েছে, একটা কেকের মতো জিনিস, মানে বোঝাই যাচ্ছে যে ওটা চকলেট ফ্লেভারের কিছু। তা উনি তখন ওই ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, পূজা দেবীকে, যে এই প্যাস্ট্রিটা এখানে কে এনেছে বলো তো? এই একটাই প্যাস্ট্রি, একটা বাক্সের মধ্যে কোনো নাম লেখা নেই, কিছু নেই, দোকানের কোনো নাম নেই, জাস্ট একটা প্যাস্ট্রি, এটা কে এনেছে? তুমি এনেছো? তুমি কি দেখেছো কাউকে আনতে? তো এবার পূজা দেবী তখন রান্নাঘরে ছিলেন। উনি কিছু বলার আগে বা উনি সেই জিনিসটাকে দেখবার আগে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মধুরা বসেছিল টেবিলে, মানে ডাইনিং টেবিলটাতে বসেছিল। ও যেই প্যাস্ট্রি কথাটা শুনেছে ওর বাবার মুখ থেকে, ও ছুটে গিয়ে ওই বাক্সটাকে নিয়ে সেই প্যাস্ট্রিটাকে খেতে শুরু করে দিয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই প্যাস্ট্রি জিনিসটার প্রতি কিন্তু মধুরার একটা মারাত্মক রকমের টান কাজ করে। ও প্রচণ্ড রকম এই জিনিসটাকে খেতে ভালোবাসে, মানে প্যাস্ট্রি খেতে ও মারাত্মক রকম ভালোবাসে। পেস্ট্রি বা যে কোনো কেক এইগুলো ও প্রচণ্ড রকম খেতে ভালোবাসে। তা যখনই ও ওর বাবা সিদ্ধার্থবাবুর মুখ থেকে ওই প্যাস্ট্রি শব্দটা শোনে, তখনই ও কিন্তু এক প্রকার গিয়ে মানে একদম চিল শকুনের মতো ওটাকে ছৌ মেরে নিয়ে নিয়ে একদম মুখে পুরে দেয়। এবার এইটা করাতে কিন্তু সিদ্ধার্থবাবু বেশ বিরক্ত হলেন এবং রেগে গেলেন, এবং যা নয় তাই বলে কিন্তু মধুরাকে তিনি বকাবকি করতে থাকলেন। বললেন যে ব্যাপারটা কি তোর, তোর কি বয়সটা দিনে দিনে বাড়ছে নাকি কমছে? প্যাস্ট্রির কথা শুনলে তোর আর মাথার ঠিক থাকে না? তো একটা বাচ্চা, একটা শিশুও একটা চকলেট বা লজেন্সের জন্য কিন্তু এরকম পাগলামো করে না যতটা তোর মধ্যে দেখা যায়। তো এটা তুই কেন করলি? আমি তোর মাকে ডেকে দেখাতে যাচ্ছিলাম কে না কে এনেছে, তা তুই হঠাৎ করে ওটাকে আগেই মুখে পুরে দিলি। তা এইটা বলাতে মধুরা কিন্তু প্রচণ্ড রকম কষ্ট পায়। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে, মানে বাবার থেকে বকা খেয়েছে স্বাভাবিকভাবেই। ইতিমধ্যে পূজা দেবী রান্নাঘর থেকে এসছেন, এসে ওই প্যাস্ট্রিটা মানে ওই বাক্সটা দেখেছেন। প্যাস্ট্রি তো ততক্ষণে মধুরা উদরস্থ করেই ফেলেছে। তো এবার পূজা দেবীও কিন্তু প্রচণ্ড রকম অবাক হলেন, বিস্মিত হলেন। মধুরা ওই প্যাস্ট্রিটাকে খেয়েছে সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা সেই অর্থে নেই। উনি কেবল ভেবে যাচ্ছেন যে এই প্যাস্ট্রিটা এলো কোত্থেকে। অর্থাৎ উনি এই বাক্সটাকে ফ্রিজের মধ্যে ঢোকাননি, উনি নিজে এই প্যাস্ট্রিটাকে কিনে আনেননি, সিদ্ধার্থবাবুর তো কেনবার প্রশ্নই ওঠে না। তাহলে প্রশ্ন হলো যে এটাকে ফ্রিজের মধ্যে ঢোকালো কে? তা এই নিয়ে কথাবার্তা চলছে। সিদ্ধার্থবাবু তখনও রেগে রয়েছেন, চিৎকার চেঁচামেচি করছেন, করে বলছেন যে তোমার মেয়ে এমনই একটা হ্যাংলা, হ্যাঁ, আমি কিছু বুঝে ওঠার আগে, ব্যাপারটাকে বোঝবার আগে ও হঠাৎ করে প্যাস্ট্রিটা নিয়ে খেয়ে নিল, ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা চলছে। তাই চিৎকার চেঁচামেচিতে ওনাদের পাশের ফ্ল্যাটে সেই মনিকা দেবী, ওনার কানেও চিৎকারটা যায়। উনি কিন্তু ওনাদের ফ্ল্যাটে আসেন, এসে বলেন যে কী ব্যাপার, এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। তা তখন সিদ্ধার্থবাবু পুরো ব্যাপারটা খুলে বলেন। তা তখন মনিকা দেবী ওনাকে বলছেন যে সিদ্ধার্থদা, একটা কথা বলি, মেয়ে তো বড় হচ্ছে, এরপর তো কলেজে উঠবে, তো এখন একটুখানি বকাবকিটা একটু কম করলেই ভালো হয় নাকি? তা ইত্যাদি ইত্যাদি যেরকম করে আর কি পাড়া প্রতিবেশীরা। এইবার মধুরার তখন আর এই সমস্ত কথাতে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে প্রচণ্ড দুঃখ পেয়েছে, প্রচণ্ড কষ্ট পেয়েছে বাবার কাছে বকা খেয়ে। সে চলে গেছে তার ঘরের মধ্যে, ঘরের দরজাটা সে বন্ধ করে দিয়েছে। তা এইটা তো গেল একটা পর্ব। এর ঠিক দুদিন পর সিদ্ধার্থবাবুর কাছে একটা প্রচণ্ড রকমের দুঃসংবাদ এসে পৌঁছায়। কীরকম দুঃসংবাদ? দুর্গাপুর থেকে ওনার বৌদি অর্থাৎ মনোজিৎবাবুর স্ত্রী, তিনি ফোন করেন ওই সিদ্ধার্থবাবুকে, এবং ফোন করে বলেন যে রাতের বেলায় ওই মনোজিৎ বাবুর ম্যাসিভ স্ট্রোক হয়েছে, ওনাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এবার এইটা শুনে তো সিদ্ধার্থবাবু আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে দুর্গাপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিলেন। যত যাই হোক, নিজের দাদা, শেষ দেখাটা দেখতে যেতেই হবে। এরপর কি হতে চলেছে, কারণ অবস্থা আশঙ্কাজনক, মানে যখন যা খুশি তাই হয়ে যেতে পারে।
এবার দুর্গাপুরে পৌঁছানোর পর উনি জানতে পারলেন যে ওনার দাদাকে আইসিইউতে অ্যাডমিট করতে হয়েছে, মানে মনোজিৎ বাবুকে আইসিইউতে অ্যাডমিট করতে হয়েছে, এবং ডাক্তাররা বলেছেন যে 72 ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাবে না। আপনারা জানেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এরকম ডাক্তাররা প্রায়শই বলে থাকেন, মানে যেগুলো খুব সিরিয়াস রকমের হয় সেগুলোতে ডাক্তাররা এরকমভাবেই কিন্তু কথা বলেন পেশেন্ট পার্টির সঙ্গে। এইবার যেদিন দুর্গাপুরে পৌঁছালেন সিদ্ধার্থবাবু, তার ঠিক পরের দিনই কিন্তু মনোজিৎবাবু মারা যান। সিদ্ধার্থবাবু যথেষ্ট ভেঙে পড়েন। ওনার দাদা তিনি মারা গেলেন, প্রচণ্ড মনোকষ্টে উনি ভুগতে শুরু করলেন। ওনার মনে পড়ল কিছুদিন আগেও মধুরার জন্মদিনে ওই মনোজিৎবাবু গেছিলেন এবং ওনাদেরকে দুর্গাপুরে আসবার জন্য অনুরোধ জানিয়েছিলেন। দাদার এই শেষ অনুরোধটাও তিনি রাখতে পারলেন না, এবং ওনার ছোটোবেলাকার বিভিন্ন রকমের কথা কিন্তু মনে পড়তে লাগলো। সিদ্ধার্থবাবু যখন অনেক ছোট তখন ওনার বাবা মারা যান, এবং উনি যখন কলেজে পড়েন তখন ওনার মাও কিন্তু মারা যান। তারপর থেকে কিন্তু এই দাদার কাছেই তিনি মানুষ হয়েছেন বলা যেতে পারে। দাদাই তাকে একটা টাইমে প্রোটেকশন দিয়েছে। হাজার হোক, মানে মা বাবার অবর্তমানে দাদাই তো তখন অভিভাবক হবেন তার। তা সেই দিনগুলোর কথা সিদ্ধার্থবাবুর বারবার করে মনে পড়তে লাগলো। প্রচণ্ড কান্নাকাটি করলেন তিনি দাদার জন্য। তারপরে তিনি কলকাতায় ফোন করলেন, পূজা দেবীকে ব্যাপারটা জানালেন এবং বললেন যে তুমি মধুরাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দুর্গাপুরে কিন্তু চলে এসো, দাদা আর নেই। ওনারা তো দুর্গাপুরে এলেন। এরপর মনোজিৎবাবুর শেষকৃত্য সম্পন্ন হলো। তারপরে আরও কিছুদিন দুর্গাপুরে থেকে ওনারা পুনরায় আবার কলকাতায় ফিরে এলেন। পড়ে রইল ওই পরিত্যক্ত ওদের পৈতৃক ভিটেটা। তার কারণ মনোজিৎবাবুর স্ত্রীও কিন্তু আর ওই বাড়িতে থাকতে পারলেন না, তিনি চলে গেলেন তার বাপের বাড়ি। কলকাতায় ফেরবার ঠিক দিন 7 পর থেকে অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে শুরু করলো মধুরাকে কেন্দ্র করে। কীরকম ব্যাপারটা? মধুরা একটা কোচিংয়ে পড়তে যেত, সেই কোচিংয়ে ও পড়তো হচ্ছে ফিজিক্স আর ম্যাথস। এবারে ওই কোচিংটা একটু সন্ধ্যের দিক করে শেষ হতো আর কি, ক্লাসটা শেষ হতো, এবং ক্লাস শেষ হওয়ার পর পূজা দেবী ওই বিয়েকে আনতে যেতেন ওই কোচিং থেকে মধুরাকে। তা সেদিনও তিনি গেছেন। এবারে সেদিন উনি জানতেন যে ওই কোচিংয়ে একটা অঙ্ক বা ফিজিক্স কোনো একটা সাবজেক্টের ওপর একটা ছোট্ট একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল। ম্যাম বলেছিলেন যে তিনি একটা পরীক্ষা নেবেন। তা উনি গেছেন মধুরাকে নিতে, সবাই বেরিয়ে আসছে। তা তখন ম্যামও বেরিয়ে এসছেন ক্লাসের মধ্যে থেকে। এসে যখনই দেখছেন ওখানে ওই পূজা দেবী দাঁড়িয়ে রয়েছেন, বলছেন যে আপনি ম্যাডাম একটুখানি ভেতরে আসুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। তা উনি গেছেন, পূজা দেবী গেছেন কোচিংয়ের মধ্যে। তা দেখছেন যে মধুরা একটা কর্নারে, মানে মুখ গম্ভীর করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, এবং ঠিক তার পাশে চেয়ারের ওপর বসে আছেন ওই ফিজিক্সের ম্যাম, এবং তার মুখেও বেশ একটা চিন্তা, একটা দুশ্চিন্তা, একটা উদ্বিগ্নতা কিন্তু প্রকাশ পাচ্ছে। তা উনি তখন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? তা তখন সেই ম্যাডাম বলছেন যে দেখুন, আজকে তো একটা পরীক্ষা ছিল, তা ওই মধুরা সে কিন্তু পরীক্ষায় কিছু লেখেনি, একটা ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে, এবং কেন লেখেনি সেইটারও কোনো এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা কিন্তু ও দিতে পারছে না। এই ব্যাপারটা কিন্তু খুব অস্বাভাবিক। ও এতগুলো দিন ধরে আমার কাছেই পড়ছে ফিজিক্স আর ম্যাথস, ও যথেষ্ট ভালো এই দুটো সাবজেক্টে, ওর কোনো দিন কোনো রকম সমস্যা হয়নি, তাহলে আজকে এরকম কেন হলো? আমি এর আগে যতবার পরীক্ষা নিয়েছি পুরো ক্লাসের মধ্যে ও কোনো দিন সেকেন্ড পজিশানে আসেনি, ও বরাবর কিন্তু ভালো নম্বর পেয়েছে এবং সবার থেকে বেশি নম্বর পেয়েছে। তাহলে আজকে এরকম একটা পরীক্ষায় ও কিছুই লিখতে পারলো না, সাদা খাতা জমা দিচ্ছে, আর তার কোনো এক্সপ্লেনেশনও দিতে পারছে না। আমি কিন্তু এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, এটা কি হলো? পূজা দেবী মধুরাকে তখন জিজ্ঞাসা করছেন যে কী রে, তুই কিছু লিখিসনি কেন, কি হয়েছে তোর? তা মধুরা তখন বলছে যে মা, আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। কোয়েশ্চেন পেপারটা দেওয়া হলো, অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হলো, লেখাটা শুরু করতে যাব, ঠিক সেই মোমেন্টে হাতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেল,
আমি ম্যামকে বলতে যাব যে আমার হাতে ব্যথা হচ্ছে, কিন্তু আমি বলতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মনে হলো সব কিছু ব্ল্যাকআউট। আমার তারপর থেকে শুরু করে পরীক্ষাটা শেষ হওয়া পর্যন্ত আমার মনে পড়ছে না যে আমি কি করেছি, মানে কি আমার অ্যাক্টিভিটিসটা কী ছিল আমি জানি না। এদিকে ম্যাডাম দাবি করছেন, মানে ফিজিক্সের ম্যাম, তিনি দাবি করছেন যে ও নাকি চুপচাপ বসেছিল, ওকে অনেকবার ডাকা হয়েছে, ওর পাশে যে সমস্ত ওর বন্ধুবান্ধবরা ছিল তারাও নাকি ওকে ধাক্কাধাক্কি করে বলেছে যে লিখছিস না কেন, চুপচাপ বসে আছিস কেন, কিন্তু ও কারোর কথায় কর্ণপাত করেনি। ও একই রকমভাবে একটা পাথরের মূর্তির মতো ওখানে কিন্তু বসেছিল। তো যাই হোক, কী আর করা যাবে, মধুরাকে নিয়ে পূজা দেবী বাড়ি চলে এলেন এবং বারবার জিজ্ঞাসা করতে লাগলেন যে তোর কি সত্যি ব্ল্যাকআউট হয়ে গেছিলো, কিছু মনে ছিল না, নাকি তোর এই সাবজেক্টগুলো নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, সেটা আমাকে একটুখানি খোলসা করে বল। তা তখন মধুরা বারবার একটাই কথা বলেছে যে মা তুমি তো জানো আমার সায়েন্সে কোনো সাবজেক্ট নিয়েই কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, বায়োলজি কেমিস্ট্রিতে আমি একটুখানি ভালো ঠিকই, একটু বেশি ভালো ঠিকই, কিন্তু অঙ্ক আর ফিজিক্স নিয়েও আমার কিন্তু কোনো রকম সমস্যা নেই, কাজেই আমার কোনো প্রবলেম ছিল না। এবং পরে যখন ও কোয়েশ্চেন পেপারটা, মানে ম্যাম যে কোয়েশ্চেনটা সেট করেছিলেন, এগুলো তো মক টেস্ট হয়, তা কোয়েশ্চেনটা সেট করেছিলেন, সেই কোয়েশ্চেনটাতে যখন ও চোখ বোলাচ্ছিল মধুরা, তখন কিন্তু ও বুঝতে পারলো যে প্রত্যেকটা কোয়েশ্চেন ওর কিন্তু জানা, একটারও উত্তর কিন্তু ওর কাছে অজানা নয়। তাহলে এটা কেন হলো? এরপর আরও একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটে। কীরকম? একদিন রাতে ডিনার হয়ে গেছে, সিদ্ধার্থবাবু আর পূজা দেবী বেডরুমে চলে গেছেন, দরজা টরজা বন্ধ করে দিয়েছেন। এবার শুতে যাওয়ার আগে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলছেন ওনারা। মধুরা ওর ঘরের মধ্যে বসে পড়াশোনা করছে, ওর একটুখানি বেশি রাত অবধি পড়বার একটা অভ্যাস আছে। হঠাৎ সিদ্ধার্থবাবু আর পূজা দেবী শুনতে পেলেন একটা প্রবল চিৎকার, একটা আর্তনাদ বলা যেতে পারে, মানে কেউ ভয়ে পেয়ে প্রচণ্ড রকম চিৎকার করে উঠেছে সেরকমই একটা আওয়াজ। এবং সেই চিৎকারটা করেছে কিন্তু মধুরা। ওনারা সেটা বুঝতে পারলেন। কি হলো ব্যাপারটা? ওনারা দরজা খুলে বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন মধুরা ওর ঘর থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে প্রচণ্ড রকম হাঁপাচ্ছে এবং ওর চোখ মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। মানে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা দেখে ও মারাত্মক রকমের ভয়ে পেয়ে গেছে, প্রচণ্ড রকম আতঙ্কিত হয়ে পড়েছে। তো কী ব্যাপার, কী হয়েছে, তুই এরকম করছিস কেন, ওর মা বাবা দুজনেই জিজ্ঞাসা করছে। তা মধুরা তখন ছুটে এসে ওর মাকে জাপটে ধরেছে, কাঁদছে অঝরে, কাঁদতে কাঁদতে বলছে যে আমি পড়ছিলাম ওই ঘরে, মনোযোগ দিয়ে পড়ছিলাম, হঠাৎ ঘরের লাইটটা কেমন দপদপ করতে শুরু করে, ফ্লিকার করতে শুরু করে, আমি স্পষ্ট দেখতে পাই খাটের পাশে জ্যাঠাই দাঁড়িয়ে রয়েছে, জ্যাঠাই মানে ওর জ্যাঠা মনোজিৎ বাবু, উনি দাঁড়িয়ে রয়েছেন এবং হাত বাড়িয়ে আমাকে ডাকছেন। আমি এটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, স্থির রাখতে পারলাম না, তখনই চিৎকার করে উঠি। চিৎকার করবার পর আর ওনাকে দেখা যায় না। আমি তখন ঘর থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে তারপর তোমরা তো এলেই। তা তখন সিদ্ধার্থবাবু আর পূজা দেবী দুজনেই বারবার করে ওই মধুরাকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখ মা, তুই যেটা দেখেছিস এটা হচ্ছে হ্যালুসিনেশন, এটা মনের ভুল। তোর জ্যাঠা সদ্য মারা গেছেন, তাকে নিয়ে তুই হয়তো অনেক ভাবনা চিন্তা করেছিস, অনেক ভেবেছিস সেটা নিয়ে, বা হয়তো তোর সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ওই চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছিল, তাই সেইটার জন্য তুই হয়তো দেখেছিস। তুই একটু আমাদের সঙ্গে সাহস করে ঘরটায় চল, দেখবি কেউ কোথাও নেই, কোনো জ্যাঠাই নেই, কেউ নেই ওখানে। তা মধুরা অনেকটা সাহস সঞ্চয় করে মা বাবার সঙ্গে, হ্যাঁ, একদম আড়ষ্ট হয়ে ওই ঘরটাতে গেল, গিয়ে দেখলো সত্যিই কেউ নেই। কিন্তু ওই রাতে মধুরা কিন্তু আর একা ওই ঘরটাতে শুতে পারল না। ও কিন্তু বারবার করে ওর মা পূজা দেবীকে রিকোয়েস্ট করলো যে মা তুমি কিন্তু আমার সঙ্গে আজকে শোবে, আমি কোনো মতেই এখানে একা কিন্তু শুতে পারবো না। এইটা হলো একটা ব্যাপার। এইবার এই ঘটনাটার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মধুরার মধ্যে বেশ কিছু পরিবর্তন বলতে ও এমনিতে কিন্তু বেশ হাসি খুশি, তা সেই স্বভাবটা আস্তে আস্তে কিন্তু ওর পাল্টে যাচ্ছে, কেমন যেন কথায় কথায় একটু গম্ভীর হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, মেজাজ হারিয়ে ফেলছে, মুড সুইং হচ্ছে, কথায় কথায় অনেক সময় রেগে যাচ্ছে, স্নান করতে চাইছে না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না। আর সবথেকে বড় কথা হলো পড়াশোনায় একটা
অদ্ভুত রকমের ওর একটা অমনোযোগ বা একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে। মানে যাকে আগে পড়তে বসতে বলবারই দরকার পড়তো না, নিজে থেকে বসে যেত। পড়াশোনা নিয়ে ভাবনা চিন্তা শুরু করলে বা কথাবার্তা শুরু হলে পরে তার অন্য কোনো দিকে মাইন্ড ডাইভার্টেডই হতো না। পড়তে বসলে যে একদম বাহ্য জ্ঞান হারাতো, সে কিন্তু ঘন্টার পর ঘন্টা বই খুলে সামনে নিয়ে বসে থাকে, পড়ে না, জানা জিনিস ভুলে যায়, মাঝে মধ্যেই ওর সব কিছু ব্ল্যাকআউট হয়ে যায়। এরকম নানান রকম ব্যাপার কিন্তু মধুরার সঙ্গে ঘটতে শুরু করে। আর আরও একটা ব্যাপার, ওর চুল উঠতে শুরু করে। মানে কীরকম হয় ব্যাপারটা, ওই পূজা দেবী, ওনার এটা ছোটোবেলা থেকেই উনি করতেন মধুরার সঙ্গে, মাঝে মধ্যেই ওই মধুরার চুল উনি কিন্তু আঁচড়ে দেন বিকেলের দিকটায় বা সন্ধ্যের দিকটায়। এবং মধুরা এই ব্যাপারটাকে কিন্তু খুব এনজয় করে, মানে খুব পছন্দ করে যে ওর মা ওর চুল বেঁধে দেবে। তো সেইটা করতে গিয়ে আজকাল মাঝে মধ্যেই ওই পূজা দেবী দেখতে পাচ্ছেন যে মধুরার কিন্তু প্রচুর পরিমাণে গোছা গোছা চুল কিন্তু উঠে আসছে। তা উনি মনে মনে ভাবলেন, তাহলে কি হলো ব্যাপারটা। মাঝে মধ্যেও বলে যে ওর হাতে ব্যথা হচ্ছে, তারপর হ্যালুসিনেশন হলো, কোচিং ক্লাসে গিয়ে ও পড়া ভুলে গেল, সে এমনই ভুলে গেল যে সে কিছু মানে পরীক্ষাতে লিখতেই পারলো না, সাদা খাতা জমা দিল। তারপরে এরকম নানান রকম পরিবর্তন, চুল উঠে আসছে, মনোযোগ দিতে পারছে না, মাঝে মধ্যেই ডিপ্রেসড হয়ে থাকছে। তাহলে কি ভেতরে ভেতরে তলে তলে ওর শরীরে কি কোনো রোগ বাসা বাঁধছে? এরকম নানান রকম চিন্তা কিন্তু ওই পূজা দেবীর মাথায় আসতে শুরু করলো। এরপর একটা ঘটনা, সেটা ঘটলো কিন্তু সিদ্ধার্থবাবুর সঙ্গে। কীরকম ঘটলো, সিদ্ধার্থবাবু একদিন গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছেন, ওনার পার্সোনাল কার, তাতে করে উনি অফিসে যাচ্ছেন। এইবার গড়িয়াহাট মোড়ের যে সিগন্যালটা, গড়িয়াহাট যে চার মাথার মোড়টা আপনারা জানেন, তার যে সিগন্যালটা, সেই সিগন্যালটাতে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এবং মনোজিৎ বাবুর যে গাড়িটা, মানে সেটা একদম মানে জিব্রা ক্রসিং, তার সামনে যে একদম ফ্রন্ট রোতে যে গাড়িগুলো দাঁড়িয়ে, তার মধ্যে ওনার গাড়িটাও রয়েছে, মানে একদম সামনের দিক করে। এবারে দেখুন, অফিস টাইম, সকালবেলা, রাশ আওয়ার, গড়িয়াহাটের চিত্রটা কীরকম হতে পারে সেটা আলাদা করে আপনাদের বলতে হবে না, একটুখানি ভাবলেই আপনাদের চোখের সামনে পুরো ছবিটা ফুটে উঠবে। মানে একদম ব্যস্ততম একটা জায়গা কলকাতার। এবারে কি হলো, সেই খটখটে দিনে দুপুরে সিদ্ধার্থবাবু কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখলেন। কি দেখলেন, জেব্রা ক্রসিং দিয়ে যে মানুষজন সার বেঁধে রাস্তা পারাপার করছে, তাদের মধ্যে কিন্তু ওনার দাদা মনোজিৎ বাবুও রয়েছেন, যিনি কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এবং মনোজিৎ বাবু ওই সিদ্ধার্থবাবুর যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে তার একদম সামনে দিয়ে তিনি কিন্তু পাস করলেন, সিদ্ধার্থবাবুর দিকে একবার ঘুরে তাকালেন, মৃদু হাসলেন, তারপরে আবার কিন্তু সেই ভিড়ের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এবার এই রকম একটা দৃশ্য দেখবার পর সিদ্ধার্থবাবু কিন্তু প্রচণ্ড রকমভাবে ভয়ে পেয়ে গেলেন। তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো, হাত এরকম থরথর করে কাঁপছে, মানে স্টিয়ারিং ধরবার মতো আর কোনো অবস্থায় তিনি নেই, এরকম ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম ব্যাপার ওনার হচ্ছে। ইতিমধ্যে সিগন্যাল খুলে দিয়েছে, মানে গ্রিন হয়ে গেছে সিগন্যাল। উনি তখন আর গাড়িটাকে ফার্দার চালিয়ে নিয়ে যেতে পারছেন না, এতটাই ওনার শরীর ভার হয়ে গেছে এবং শরীর এতটাই খারাপ লাগতে শুরু করেছে ওনার। এবারে দেখুন, একটা সিগনালে আপনি যদি গাড়িটাকে দাঁড় করিয়ে রাখেন, তখন সেই জায়গাটায় কীরকম একটা কেয়স তৈরি হতে পারে, কীরকম একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হতে পারে, সেটা আশা করি আপনাদেরকে আলাদা করে আর বলে দিতে হবে না। এখানেও কিন্তু তাই হলো। পেছনের গাড়ি বারবার করে হর্ন দিতে শুরু করলো, কেউ কেউ অশ্লীল ভাষা প্রয়োগ করতে শুরু করলো। কারণ সিদ্ধার্থবাবুর মনের মধ্যে তখন কি চলছে বা ওনার শরীরটা কতটা খারাপ লাগছে, এইটা বোঝবার মতো অবস্থা তখন তো আর কারণ নেই। কেউ তো আর ওটা দেখতে পাচ্ছে না, আর সবাই তখন নিজের কথাটাই ভাবছে, কারণ প্রত্যেককেই একটা টাইমের মধ্যে অফিসে পৌঁছাতে হবে। তা এরকম চলছে। তা এরকম একটা কেয়স যখন সৃষ্টি হলো, একটা বিশ্রী একটা পরিস্থিতি যখন তৈরি হলো, তখন স্বাভাবিকভাবেই ট্রাফিক পুলিশ আসেন। এসে তারা বুঝতে পারেন যে সিদ্ধার্থবাবুকে দেখে তারা বুঝতে পারেন যে ওনার শরীরটা খারাপ, উনি সুস্থ নেই, তাই গাড়িটাকে চালাতে পারছেন না। তা ওনাকে ধরাধরি করে গাড়ি থেকে বার করা হলো। পুলিশের লোকজনই কী করলো, গাড়িটাকে একটুখানি সাইড করে দিল যাতে পেছনের গাড়িগুলোও পাস করতে পারে।
তা ওনাকে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে বলা হলো, একটা গুমটি মতো ছিল, সেখানে ওনাকে বসানো হলো, চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হলো, একটু চা দেওয়া হলো, চা খেলেন তিনি, খেয়ে অনেকটা সুস্থ বোধ করলেন। কিন্তু সেই দিন আর তিনি অফিস যেতে পারলেন না, ওখান থেকেই কিন্তু বাড়িতে ফেরত চলে এলেন, অফিসে জানিয়ে দিলেন যে আজকে যেতে পারছেন না, ওনার শরীরটা ভালো নেই। এবার বাড়িতে ফিরে উনি মধুরাকে কিন্তু এই ব্যাপারটা জানতে দেননি, উনি একমাত্র পূজা দেবীকে এই কথাটা বলেছেন। আর বিশ্রাম নেওয়ার টাইমে, মানে বাড়িতে ফিরে উনি যখন রেস্ট নিচ্ছেন, রেস্ট নিতে নিতে বারবার উনি একটাই কথা ভাবছেন যে কিছুদিন আগে আমি তো বড় মুখ করে আমার মেয়েকে বললাম যে এগুলো হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই নয়, আমি কেন তাহলে দেখলাম, তাহলে আমিও কি হ্যালুসিনেটই করলাম ওর মতো? ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। এইবার সেই দিন সন্ধ্যাবেলায় ওনাদের যে নেক্সট ডোর নেবার, অর্থাৎ ওই মনিকা দেবী, উনি ওনাদের ফ্ল্যাটে এসছেন, এসে একটু গল্পগুজব হচ্ছে, মধুরা তার নিজের মতো করে পড়ছে, পৃথাও এসছে ওদের ফ্ল্যাটে, পৃথা আর মধুরা আলাদা একটা ঘরে বসে গ্রুপ স্টাডির মতো করছে আর কি, পড়াশোনা নিয়ে কথাবার্তা বলছে। আর এইদিকে বড়রা বৈঠকখানায় বসে, মানে বসবার ঘরে বসে তারা নিজেদের মধ্যে গল্পগুজব করছে। তা সিদ্ধার্থবাবু তখন এই মনোজিৎ বাবুকে দেখতে পাওয়ার ব্যাপারটা বললেন মনিকা দেবীকে। তা মনিকা দেবী সব শুনে বললেন যে দেখুন, আমি একটা কথা বলি সিদ্ধার্থদা, প্রথমত মধুরা পরীক্ষা নিয়ে প্রচণ্ড রকমের স্ট্রেসড, ও একটা অ্যাংজাইটিতে ভুগছে, কারণ ওর একটা অ্যাম্বিশন আছে যে আমাকে এই নম্বরটা পেতে হবে, আমাকে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে হবে, কি আমাকে রিসার্চ করতে হবে, এরকম নানান রকম ইচ্ছা তো ওর মনের মধ্যে আছে। তা সেইটা নিয়ে একটা টেনশন, একটা স্ট্রেস ওর মধ্যে কাজ করছে। স্ট্রেসের থেকে হ্যালুসিনেশন হয়, স্ট্রেসের থেকে কিন্তু চুল পড়াও হতে পারে, এগুলো হয়। আপনারাও কোনো না কোনোভাবে এই মনোজিৎ বাবুর মৃত্যুটাকে মন থেকে মেনে নিতে পারছেন না, তাই আপনারাও কিন্তু এই হতাশা, অবসাদ এইগুলোর শিকার। আমি একটা কথা বলি, অনেক দিন তো কোথাও বেড়াতে যাওয়া হয় না, সামনেই পুজো আসছে, চলুন না একসাথে আমরা কোথাও একটুখানি ঘুরে আসি। তা মনিকা দেবীর এই প্রস্তাবটা সিদ্ধার্থবাবু এবং পূজা দেবী দুজনেরই খুব ভালো লাগে। কিন্তু পূজা দেবী বললেন যে দেখুন, বেড়াতে তো যাওয়াই যায়, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, এটা কোনো সমস্যার কারণ হতেই পারে না, কিন্তু আমি ভাবছি সামনে পরীক্ষা, তা পরীক্ষার মধ্যে পৃথা মধুরা দুজনেরই পরীক্ষা, তা পরীক্ষার আগে এরকমভাবে কটা দিন কি নষ্ট করা ঠিক হবে? তা মনিকা দেবী বললেন যে দেখুন, সুস্থ থাকাটা তো সবার থেকে আগে জরুরি, এরকমভাবে সারাটা দিন ধরে মানে বাড়ি, স্কুল, তারপরে কোচিং, তারপরে আবার বাড়ি, এই তো এদের লাইফ, এই তো এদের জীবন। তা এই স্ট্রেসের থেকে একটুখানি মুক্ত হতে যদি 4টে কি 5টা দিনের জন্য কোথাও যাওয়া যায়, আমার মনে হয় না পড়াশোনা নিয়ে খুব একটা প্রবলেম হবে, কারণ মধুরা যথেষ্ট কৃতী একজন ছাত্রী, তার ওই 5টা দিন নষ্ট হলে কিচ্ছু যাবে আসবে না, বরং মাইন্ডটা আরও বেশি রিফ্রেশড হয়ে যাবে, মাইন্ডটা আরও রিবুট হয়ে যাবে। তারপরে মানে পুনরায় কলকাতায় যখন আবার ফিরে আসবে দেখবেন তখন আবার নতুন করে পড়াশোনায় ও আবার মনোযোগ দিতে পারছে, আবার একদম নতুন উদ্যমের সঙ্গে ও সব কিছু শুরু করতে পারবে। তা ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল, তা সকলেই রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, যাওয়া হবে। তাহলে কোথায় যাওয়া যায় তা ঠিকঠাক করা হলো যে ডুয়ার্সের দিকটাতে ওরা যাবে। এবার পরের দিনই সিদ্ধার্থবাবু মানে প্রায় সমস্ত ব্যবস্থাপনা করেই ফেললেন, ওনার একজন পরিচিত ট্রাভেল এজেন্সি রয়েছে, সেই ট্রাভেল এজেন্সির মারফত তিনি সমস্ত ব্যবস্থা করলেন। ঠিক হলো যে পুজোয় অষ্টমীর দিন ওরা বেড়াতে যাবে, মানে বেরোবে আর কি কলকাতা থেকে। এবার এই পুজোতে বেড়াতে যাওয়ার আগে আবারও কিন্তু একটা ঘটনা ঘটে, সেটাও বেশ অদ্ভুত। একদিন বিকেলবেলায়, সেদিন মধুরার কোনো কোচিং নেই, ক্লাস নেই, স্কুল থেকে ফিরে ও ওর মতো ঘরের মধ্যে বসে পড়াশোনা করছে। পূজা দেবী তিনি টিফিন বানিয়েছেন মেয়েকে দেবেন বলে, তা টিফিন বানিয়ে সেই খাবারটা নিয়ে তিনি মধুরার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, করে দেখছেন মধুরা ওনার দিকে পেছন দিয়েই বসে আছে, চেয়ারের ওপর একদম সিট দ্বারা সোজা করে বসে রয়েছে, হাতটা এরকমভাবে টেবিলের ওপর রাখা, ওর শরীরটা ক্রমাগত কিন্তু এরকমভাবে দুলছে, সামনে পেছনে করে দুলছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো মেঝের ওপর ওর বইটা পড়ে রয়েছে, মানে যেই বইটা ও সামনে খুলে রেখে পড়ছিল সেই বইটা মেঝের ওপর পড়ে রয়েছে, এবং সেই বইয়ের প্রচুর পাতা ফালা ফালা করে ছেঁড়া,
মানে ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হয়েছে, এরকম একটা ব্যাপার। তা এইটা দেখে পূজা দেবী আর স্থির থাকতে পারলেন না। উনি ছুটে গেলেন মধুরার সামনে, গিয়ে দেখছেন যে ওর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, মুখ চোখ একটা কেমন অদ্ভুত রকমের তার দৃষ্টি চোখে। তা তখন তিনি উন্মাদের মতো বলে উঠেছেন যে, কী রে, তুই এরকমভাবে বইটাকে ছিঁড়েছিস কেন? উত্তরে মধুরা যেটা বলল সেটা খুবই অস্বাভাবিক। বলছে, আমাকে সৌমি বলল তো এই বইটা ছিঁড়তে। ও নিজে ফেল করেছিল, এটা মধুরা বলছে। ও নিজে ফেল করেছিল, ও পড়াশোনায় ভালো ছিল না, ও তো চায় আমিও ফেল করি। ও তো আমার কাছে এসছে, ও আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই তো আমাকে বলল এই বইটাকে ছিঁড়তে, তাই আমি ছিঁড়েছি, বেশ করেছি ছিঁড়েছি। মানে একদম নির্বিকারভাবে বলছে, মানে যেন কিছুই হয়নি। আর কথাগুলো বলে ও কেমন একটা অদ্ভুত স্টাইলে কিন্তু হাসতে শুরু করলো, যেটা খুবই অস্বাভাবিক এবং এবং খুব ক্রিপি একটা আওয়াজে সে কিন্তু হাসলো। এইবার পূজা দেবী তখন কিন্তু আর নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তিনি কি করলেন, তিনি সপাটে, মানে এই কদিন ধরে মানে ওনার মনের ওপর দিয়ে নানান রকমভাবে একটা মানসিক যন্ত্রণা, একটা চাপ চলছে, তার উপরে এই সমস্ত ব্যাপার আর মধুরার এইরকম অ্যাক্টিভিটি। তো উনি কী করলেন, সপাটে মধুরার গালে একটা থাপ্পড় মারলেন, একটা চড় মারলেন। এই চটটাতে কিন্তু কাজ দিল। মধুরা একটা ঘোরের মধ্যে চলে গেছিল, এই চটটা খেয়ে ওর যেন সম্বিত ফিরল। সম্বিত ফিরতেই ও হকচকিয়ে তাকিয়েছে, দেখছে পাশে মা দাঁড়িয়ে, মেঝের ওপর বইটা পড়ে, বইটা আবার ফালা ফালা করে ছেঁড়া। এবার চটটা মেরে ওই পূজা দেবীরও একটুখানি খারাপ লাগছে, কারণ কখনো মেয়েকে তো এরকমভাবে শাসন তিনি করেন না, এরকমভাবে মারধর করতে হয় না কখনো মধুরাকে। বিশেষ করে পড়াশোনা নিয়ে কোনো দিনই ওনাদেরকে আলাদা করে কোনো চাপ দিতে হয়নি। যতটুকু চাপ সেটা মধুরা নিজেই নিজের ওপরে নিয়েছে, নিজেই একটা লক্ষ্য স্থির করেছে এবং সেই লক্ষ্যের দিকে নিজেই ছুটে চলেছে। বাইরের থেকে কাউকে প্রেশারাইজ করে ওকে দিয়ে এগুলো করাতে হয়নি। ও যা করেছে সবটাই স্বেচ্ছায় করেছে। তাই এই মারটা দেওয়ার পর, মানে এই চটটা মারবার পর পূজা দেবীর কিন্তু খুব খারাপ লাগতে শুরু করলো। তিনি তখন মধুরাকে বুকে জড়িয়ে ধরে বললেন যে, মা, তোর কি হয়েছে আমাকে বল তো। তুই মাঝে মধ্যেই এরকম অদ্ভুত আচরণ করছিস, তুই পড়া ভুলে যাচ্ছিস, তোর পড়াশোনায় আগের মতো আর মনোযোগ নেই, তোর কি হয়েছে? তা মধুরাও তখন কাঁদছে আর বলছে যে, মা, আমি তোমাকে কি বলবো, আমি এই ঘরটায় বসে পড়ছিলাম, হঠাৎ আমি আবার কিন্তু জ্যাঠাইকে দেখতে পাই। সেই জ্যাঠাই খাটের পাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এবারে জ্যাঠাই আমাকে দেখছে না, জ্যাঠাই অন্য একটা কাউকে এরকমভাবে আঙুল নেড়ে, মানে আমরা যখন কখনো কাউকে আঙুল নেড়ে এভাবে না বলি, ঠিক সেরকমভাবে ওই জ্যাঠাই আঙুল নেড়ে কাউকে ইশারায় না বলছেন। মানে কাউকে মনে হচ্ছে যেন কিছু একটা করতে উনি বারণ করছেন। তাই এটা শুনে তো পূজা দেবীর একটু ভয়ই লাগলো, কিন্তু পরক্ষণেই উনি বললেন যে, বেশ, সেটা তো বুঝলাম, কিন্তু তুই যে এক্ষুনি একটা মেয়ের নাম বললি, সৌমি নাকি, সে নাকি তোর কাছে এসছে, সে নাকি তোকে বলেছে বইগুলোকে ছিঁড়ে ফেলতে, তাই তুই বইটাকে ছিঁড়েছিস, কে এই মেয়েটা, তোর কি মনে পড়ছে? তা এই কথাটা শুনে কিন্তু মধুরা আকাশ থেকে পড়ে, যথেষ্ট বিস্মিত হয়। সে বলে যে, সৌমি, সৌমি নামে আমি তো কাউকে চিনি না, এরকম নামে আমার তো কোনো বান্ধবী নেই, না স্কুলে, না কোচিংয়ে, না পাড়ায়। তা তুমি কি বলছো, আমার তো এগুলো কিছু মনে পড়ছে না। অর্থাৎ যা যা ঘটছে ওর সঙ্গে, ও কিন্তু সেটুকু ভুলে যাচ্ছে। শুধু ওই জ্যাঠাইকে দেখতে পাওয়া ওইটুকু ওর মনে থাকছে, কিন্তু তারপরে সে যে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, ওই সময়টুকু তার আর কিছুই মনে থাকছে না। যাই হোক, এই আরেকটা ঘটনা ঘটল। এরপর আরও কিছুদিন কাটতে না কাটতে অবশেষে পুজো এলো। এবার পুজোর মধ্যে তো ওদের বেড়াতে যাওয়ার কথা, কিন্তু এই যে যেই ট্রিপটা ওরা প্ল্যান করেছিল মানসিক অবসাদকে দূর করবার জন্য, সেটাই কিন্তু মধুরা এবং ওদের পরিবারের মানে পুরো মোড়টাকে ঘুরিয়ে দিল। মানে ওদের পুরো এই যে তিনজন, সিদ্ধার্থবাবু, পূজা দেবী, মধুরা, এদের লাইফে একটা বিরাট বড় টার্ন এনে দিল, একটা টার্নিং পয়েন্ট এনে দিল কিন্তু এই ট্রিপটা। কীরকম? এই ট্রিপটা কিন্তু খুব একটা সুখকর ছিল না, খুব একটা মধুর কিন্তু ছিল না ব্যাপারটা। কীরকম হলো, ওনারা তো নির্ধারিত দিনে বেরোলেন, শিয়ালদা থেকে ট্রেন ছিল সন্ধ্যাবেলায়, ট্রেনে ওনারা উঠলেন। এবার আপনারা জানেন যে নর্থ বেঙ্গলের যে সমস্ত ট্রেনগুলো শিয়ালদা থেকে ছাড়ে, সেগুলো সবই রাতের দিকে ছাড়ে এবং পরের দিন সকালবেলায় শিলিগুড়ি বলুন বা নিউমাল জাংশন বলুন
ওই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছায়। তা এবার ওনারা ট্রেনে উঠেছেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। এবার অনেক রাতের দিকে একবার সিদ্ধার্থবাবুর কিন্তু ঘুম ভাঙে। তা উনি আপার বার্থে ছিলেন, সেখান থেকে নেমে উনি ওয়াশরুমে যান। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে একটুখানি জলের ঝাপটা দিয়ে তিনি যখন আবার ফার্দার ওই কম্পার্টমেন্টে ঢুকতে যাচ্ছেন, দেখতে পেলেন ট্রেনের দরজার ঠিক সামনে, মানে দরজাটাকে এক প্রকার গার্ড করে মনোজিৎ বাবু কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। একদম পরিষ্কার উনি দেখতে পেলেন মনোজিৎ বাবু দাঁড়িয়ে রয়েছেন, সেই গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, সেই তোবড়ানো গাল, মানে লাস্টবার উনি যখন ওই মধুরার জন্মদিনের দিন বিয়েকে দেখেছিলেন, সিদ্ধার্থবাবুকে দেখেছিলেন, ঠিক সেরকম চেহারা নিয়েই তিনি দাঁড়িয়ে রয়েছেন। পরনে একটা টি শার্ট পরা, সেই টি শার্টটা কিন্তু ওনার খুব ফেভারিট একটা টি শার্ট মনোজিৎ বাবু, এবং সিদ্ধার্থবাবুই কিন্তু এই টি শার্টটা ওনার দাদাকে কিন্তু গিফট দেন অনেক দিন আগের কথা এটা। তা সেইটা পরে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং উদাস দৃষ্টিতে চেয়ে রয়েছেন সিদ্ধার্থবাবুর দিকে। এবং সিদ্ধার্থবাবু স্পষ্ট শুনতে পেলেন তার দাদা মনোজিৎ বাবু ওনাকে বলছেন যে, আমাকে তোদের ফ্ল্যাটে একা ফেলে চলে এসেছিলি, কিন্তু আমি যে তোর পেছন ছাড়ব না, মধুরার সুরক্ষার জন্য আমাকে কিন্তু তোর পিছু নিতে হয়েছে বা এই অবধি আসতে হয়েছে। এবার এই কথাগুলো শুনে মানে মনোজিৎ বাবুকে তখন আর দেখবার মতো অবস্থায় কিন্তু সিদ্ধার্থবাবু নেই। তিনি দুহাত দিয়ে মুখ পুরো ঢেকে ফেলেছেন, ঝরঝর করে কেঁদে ফেলেছেন তিনি, এবং কাঁদতে কাঁদতে তিনি বারবার করে বলছেন যে, দাদা তুমি কেন বারবার এখানে ফিরে আসছো? তুমি দয়া করে চলে যাও, তুমি আমাদের জীবনটাকে এইভাবে বিষিয়ে দিও না। আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছি, তুমি এককালে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো, মৃত্যুর পরেও কিন্তু তোমার এই স্বভাবগুলো পাল্টায়নি, মানে এরকম নানান রকম কথা উনি বলে যাচ্ছেন। তুমি এখান থেকে চলে যাও। আর কাঁদছেন। ট্রেনের গতিটা তখন একটু শিথিল হয়েছে, মানে একটু কমে এসছে, সম্ভবত কোনো একটা স্টেশনে ঢুকছে ট্রেনটা। তো অন্য একজন প্যাসেঞ্জারও হয়তো ওই দিক দিয়ে পাস করছিলেন, তিনিও হয়তো ওয়াশরুমে যাবেন। তা তিনি ওই অবস্থায় মনোজিৎ বাবু সিদ্ধার্থবাবুকে দেখতে পান। দেখতে পেয়ে ওনাকে একটু ঝাঁকুনি দিয়ে বলেন যে, দাদা আপনার কি শরীরটা খারাপ লাগছে, ঠিক আছেন তো? তা তখন সিদ্ধার্থবাবু তো আর এত কথা ওনাকে বলবেন না, উনি বললেন যে, না একটু মাথাটা ঘুরছিল, একটু শরীরটা দুর্বল লাগছিল, তাই এরকম করছিলাম। এরপর সিদ্ধার্থবাবু তো আবার পুনরায় ওনার সিটে ফিরে আসেন, ওনার বার্থে ফিরে আসেন। সেই রাতটা আর ভালো করে ঘুম হয় না ওনার, বারবার করে উনি ভাবতে থাকেন এই ব্যাপারটা নিয়ে, যা উনি দেখলেন স্বাভাবিক, এটা ভয়ও করতে থাকে। পরের দিন সকালে নির্ধারিত সময়ে ট্রেন নিউমাল জাংশনে ঢোকে। ওনারা একটা গাড়ি বুক করা ছিল, নিউমাল জাংশন থেকে ওনারা যাবেন হচ্ছে লাটাগুড়িতে। এবার সিদ্ধার্থবাবুর সকাল থেকেই প্রচণ্ড রকম দুর্বল লাগছে, রাতে ভালো করে ঘুমটা হয়নি, বেশ দুর্বল লাগছে। কিন্তু তখনও উনি মধুরা এবং পূজা দেবীকে কিছু বলতে পারছেন না, কারণ তারা ঘুরতে এসে তারা কিন্তু বেশ হাসি খুশি রয়েছে, আনন্দ ফুর্তি করছে। তা ওনাদের এই আনন্দে ওনার বিঘ্ন ঘটানোর সেরকম একটা কোনো ইচ্ছা ছিল না। তবে লাটাগুড়ি যাওয়ার পথে গাড়িটা যখন একটা জায়গায় দাঁড় করানো হয় ব্রেকফাস্ট করার জন্য, তখন পূজা দেবী কিন্তু একবার আলাদা করে সিদ্ধার্থবাবুকে ডেকে কথাটা জিজ্ঞাসা করেন। ওনার নজর কিন্তু এড়ায়নি, উনি তো স্ত্রী, ওনার নজর ব্যাপারটা এড়ায়নি যে সিদ্ধার্থবাবু সকাল থেকেই কেমন একটা মনমরা হয়ে রয়েছে, বেড়াতে এসে তার মধ্যে কোনো রকম উচ্ছ্বাস নেই, কোনো রকম উত্তেজনা নেই, কোনো রকম ভালো লাগা বা একটা যে একটা প্লেজার উনি পাচ্ছেন বেড়াতে এসে, সেরকম একটা কিন্তু মনে হচ্ছে না। তো সেই ব্যাপারটাই উনি ওনার স্বামীকে জিজ্ঞাসা করেন যে, কী ব্যাপার বলো তো, তুমি এরকম মনমরা হয়ে রয়েছো কেন? তা সিদ্ধার্থবাবু তখন আর থাকতে না পেরে, নিজেকে সামলাতে না পেরে গড়গড় করে গতকাল রাতের অভিজ্ঞতা, ওই ট্রেনের মধ্যে যে অভিজ্ঞতাটা, ভয়ঙ্কর যে অভিজ্ঞতাটা ওনার হয়, সেইটার কথা উনি বলেন। এবং তার সাথে এটাও জিজ্ঞাসা করেন যে, দেখো এই নিয়ে মধুরা কিন্তু দুবার দাদাকে দেখলো, মানে মনোজিৎ বাবুকে, আমিও কিন্তু দুবার দাদাকে দেখতে পেলাম। আমি কেন জানি না মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র হ্যালুসিনেশন নয়, আমার মনে হচ্ছে দাদা যেন আমাদেরকে কিছু একটা বলতে চাইছে, কিছু একটা বোঝাতে চাইছে, যেটা আমরা হয়তো বুঝতে চাইছি না, বা ওর কথাটা আমরা শুনতে চাইছি না, বা ভয় পেয়ে ওকে একটুখানি আমরা দূরে ঠেলে দিচ্ছি।
আমার মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে অন্য কোনো একটা রহস্য রয়েছে। এবার পূজা দেবী ব্যাপারটাকে অতটা মন থেকে মেনে নিতে পারছেন না কথাগুলো, তার কারণ এতদিন অবধি যা যা ঘটেছে সেটা কিন্তু হয় সিদ্ধার্থবাবু নয়তো মধুরার সঙ্গে ঘটেছে, পূজা দেবীর সঙ্গে কিন্তু একদিনও কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, তা এবার কথাটা আর তখন আর অত বেশি বাড়লো না বা এগোলো না। তা ওরা তো লাটাগুড়িতে পৌঁছালো গাড়ি করে, গেস্ট হাউস বুক করা ছিল, সেখানে তারা উঠল। একটা দিন খুব নির্বিঘ্নে কেটে গেল। পরের দিন সকালবেলায় ওনারা যখন সাইট সিংয়ে বেরোবেন, গাড়ি এসছে, গাড়িতে উঠতে যাবে, তখন মধুরা কিন্তু একটা অস্বাভাবিক একটা কাণ্ড ঘটালো। বলল, মানে সবাই গাড়িতে উঠছে এক এক করে, এবার মধুরাকেও বলাচ্ছে যে উঠতে। তা গাড়িতে ওঠার আগে ও হঠাৎ খুব গম্ভীর কণ্ঠস্বরে বলল, আমি উঠবো না, আমি গাড়িতে উঠবো না। বলছে, কেন গাড়িতে উঠবি না কেন? বলছে, না আমি বেরোবো না, আমি বেড়াতে যাব না। যে বেড়াতে যাবি না কেন? বেড়াতে যাবি না কেন, কী হয়েছে, শরীর খারাপ? বলছে, না শরীর খারাপ না, আমার মন খারাপ। বলছে, কেন, মন কেন খারাপ? তা তখন মধুরা বলছে যে সৌমি আমাকে বারবার করে বলছে কলকাতায় ফিরতে, ওর এখানে ভালো লাগছে না, তাই আমারও ভালো লাগছে না। কলকাতায় ফিরবো এবং দুজনে একসাথে মিলে আমার যত বই খাতা রয়েছে সব কিছু নষ্ট করব। ভাবুন কীরকম ভয়ঙ্কর কথা। তা এই কথাটা বলবার পর আবারও সেই অস্বাভাবিক রকমের একটা হাসতে শুরু করলো কিন্তু এই মধুরা, এবং সেই হাসিটা ওই অনেকটা ওর ঘরের মধ্যে ওই পূজা দেবীর সামনে যেরকমভাবে একদিন ও হেসেছিল ঠিক সেরকমভাবেই ও হাসতে শুরু করলো। এবং ওর আচরণের মধ্যে এই অস্বাভাবিকত্ব যে ব্যাপারটা, এটা আরও বেশি বাড়তে শুরু করলো। ওই একই জায়গার মধ্যে দাঁড়িয়ে ও মাথা ঝাঁকাচ্ছে, চিৎকার করছে, বাড়ি যাবে এরকম বারবার করে বলছে, সৌমির নাম নিচ্ছে, যার মানে যাকে ও কোনো দিন চেনেও না, এই নামটা কেউই কোনো দিন শোনেনি। এদিকে ওর মা বাবার সঙ্গে মানে সিদ্ধার্থবাবু আর পূজা দেবীর সঙ্গে, মানে ওনারা যখন আটকাতেই যাচ্ছেন ওনাদের সঙ্গেও প্রচণ্ড রকম মিসবিহেভ করছেন, এরকম ইত্যাদি ইত্যাদি ঘটছে। এই করতে করতে অন্যান্য যে সমস্ত ট্যুরিস্টরা ওই গেস্ট হাউসে ছিল তারাও একটু একটু করে জড়ো হচ্ছে, কারণ একটা সিন ক্রিয়েট হচ্ছে আফটার অল। অনেক কষ্টে মধুরাকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, রুমের মধ্যে। সেই দিন আর ও বেরোতে পারলো না, এবং রুমের মধ্যে গিয়ে ওর হঠাৎ করে শরীরটা প্রচণ্ড রকম গরম হয়ে উঠল, মানে বোঝাই গেল যে ওর জ্বর এসছে। ও ধপ করে কিন্তু বিছানার ওপর পড়ে গেল। ও তারপর থেকে একদম ওই যে শুলো, অনেকক্ষণ ধরে কিন্তু তার ঘুমটা চলল, সে আর উঠতে পারল না। এবারে কি করা যায়? সেই দিন রাতে সিদ্ধার্থবাবু জেগে রয়েছেন। রাত তখন খুব বেশি নয়, মানে ডিনার করে জাস্ট উনি শুতে এসছেন, 10:30 কি 11:15 বাজে। উনি বসে আছেন, মধুরা ঘুমাচ্ছে, ওর জ্বরটা ছেড়েছে কিন্তু শরীর প্রচণ্ড রকমের দুর্বল। উনি বসে আছেন, বসে থাকতে থাকতে এইদিকে পূজা দেবীও শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। বসে থাকতে থাকতে হঠাৎ ওনার চোখটা লেগে আসে। ওই আধো ঘুম আধো জাগা অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্নটা কিন্তু প্রচণ্ড রকমের জীবন্ত। উনি দেখেন যে উনি ওই দুর্গাপুরের পৈতৃক বাড়িতে গেছেন। পৈতৃক বাড়িতে যাওয়ার পর উনি যখন ঢুকছেন বাড়িতে, ওনার বৌদি বসে আছে, সিদ্ধার্থবাবুর বৌদি মানে মনোজিৎবাবুর স্ত্রী, উনি বসে আছেন। উনি ঢুকেই দেখলেন মনোজিৎবাবু ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন। এবার এই স্বপ্নের মধ্যে সিদ্ধার্থবাবুর কিন্তু এই ব্যাপারটা কাজ করছে মাথার মধ্যে যে আমার দাদা কিন্তু আর বেঁচে নেই, এই ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে প্লে করছে। তা দাদাকে দেখে মানে মনোজিৎবাবুকে দেখে উনি বললেন যে, কী রে দাদা, তুই এসছিস, তুই তো মারা গেছিস, তুই তো আর বেঁচে নেই, তুই এখানে এসছিস কী করতে? বৌদি তুমি দেখতে পাচ্ছ না দাদা সামনে দাঁড়িয়ে রয়েছে? তা বৌদিও তখন মুচকি মুচকি হাসছে ওই সিদ্ধার্থবাবুর দিকে তাকিয়ে। আর মনোজিৎবাবু তখন মৃদু হেসে তার ভাইকে বলছেন যে, দেখ সিধু, সিধু মানে সিদ্ধার্থবাবুর ডাকনাম, দেখ সিধু, একটা কথা বলি, আমি তোকে অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করছি, তুই কিন্তু বুঝতে পারছিস না। তুই ইমিডিয়েটলি তোর ফ্ল্যাটে যে সিসিটিভি লাগানো রয়েছে সেই ফুটেজটা চেক করবি, এবং কবেকার ফুটেজ, যেদিন মধুরার জন্মদিন ছিল
সেই দিন সন্ধ্যাবেলাকার ফুটেজটা তুই চেক করবি। ঠিক এইটুকু উনি বললেন, বলে লিটারালি অদৃশ্য হয়ে গেলেন ওখান থেকে। আর সিদ্ধার্থবাবুরও যে একটা তন্দ্রা ভাব এসে গেছিল সেটাও কিন্তু কেটে গেল। উনি ধড়মড় করে উঠলেন, সোফার ওপর বসেছিলেন। সঙ্গে সঙ্গে উনি কী করলেন, এই যে স্বপ্নে পাওয়া দাদার যে আদেশ, সেই আদেশটা তিনি কিন্তু পালন করলেন। তিনি মোবাইলটা বের করলেন, সিসিটিভি যে ইয়েটা আছে সেটাকে খুললেন, খুলে একদম প্লেব্যাক করে উনি চলে গেলেন মধুরার জন্মদিনের তারিখে। সেদিন সন্ধেবেলায় ওনাদের ওই বৈঠকখানাটাতে বা ওই বসবার ঘরটাতে কি কি ঘটেছিল সেগুলো উনি দেখতে লাগলেন। কেন দেখতে বললেন তার দাদা এটাকে? দেখতে দেখতে হঠাৎ উনি দেখছেন কেক যখন কাটা হয়ে গেছে, যখন সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছে, ছবি তুলছে, এই সমস্ত কাজ যখন তারা করছে, তখন মনিকা দেবী, ভাবুন কীরকম মানে অদ্ভুত ব্যাপার, মনিকা দেবী একটা ছোট্ট সাদা বাক্স ফ্রিজটাকে খুলে, মানে ওদের ঘরে যে ফ্রিজটা ওনাদের ঘরে, সেই ফ্রিজটাকে খুলে তার ভেতরে রেখে দিলেন। বুঝতে পারছেন এই কোন বাক্সের কথা বলা হচ্ছে এখানে? ওই যে সেদিন মানে জন্মদিনের পরের দিন বাক্স খুলে যে ওই প্যাস্ট্রিটা পাওয়া গেছিল, একটা গুমনামি প্যাস্ট্রি, হ্যাঁ, কে দিয়েছে কিছুই বোঝা যাচ্ছিল না, তার উৎস কোথায়, কে তার প্রেরক, সেগুলো কিছুই বোঝা যাচ্ছিল না। এতক্ষণে ব্যাপারটা রিভিলড হলো যে ওই প্যাস্ট্রিটা, ওই বাক্স করা প্যাস্ট্রিটা মনিকা দেবী রেখেছিলেন ওই ফ্রিজের মধ্যে। এবং উনি তখন বারবার করে একটা কথা ভাবতে শুরু করলেন যে মনিকা দেবী প্যাস্ট্রিটা যদি রেখেই থাকেন, তাহলে সেদিন যখন দুপুরবেলায় প্যাস্ট্রিটা খাওয়ার পর মধুরাকে আমরা বকাবকি করছি, উনি তো আমাদের ফ্ল্যাটে এলেন, ওনাকে তো প্যাস্ট্রির বাক্সের কথাটা বলা হয়েছে, উনি তো তখন একবারও বললেন না যে এটা আমি রেখেছি। তার মানে কি এর মধ্যে অন্য রকম কোনো ব্যাপার রয়েছে? এইবার এই সিদ্ধার্থবাবুর এই অকাল্ট বিষয়গুলো নিয়ে চর্চা কতটা রয়েছে আমি জানি না, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ওনার একটা আগ্রহ কিন্তু বরাবরই ছিল। উনি কিন্তু এইগুলো মানতেন না যে তেমনটা নয়, মানে বাড়াবাড়ি রকমের অন্ধবিশ্বাস নয়, কিন্তু ওনার এইগুলো নিয়ে একটু আগ্রহ ছিল, একটা ভালো লাগা ছিল। তা উনি ভাবতে শুরু করলেন, ভাবতে ভাবতে উনি মনে করলেন যে এরকম উনি অনেক জায়গায় দেখেছেন, পড়েছেন, শুনেছেন যে কিছু খাওয়ানোর মাধ্যমেও কিন্তু কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা যায় বা কারোর কিন্তু কোনো ক্ষতি করা যায়। তাহলে কি মনিকা দেবী এটা করলেন? মনিকা দেবীর কি মানে কিসের উদ্দেশ্য ওনার এরকম করার? উনি এত বছর ধরে ওদের নেবার, মানে একদম বন্ধুর মতো করে মিশছেন, মধুরাকে এত স্নেহ করছেন, তাহলে এটা তিনি করলেন কেন? এটা তিনি করবেনই বা কেন? ওনার তখন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। উনি সঙ্গে সঙ্গে পূজা দেবীকে ডেকে তুলেছেন, তুলে পুরো ব্যাপারটা বললেন, সিসিটিভি ফুটেজটাও দেখালেন, বললেন যে এই ব্যাপারটা তো আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। তা পূজা দেবীও প্রচণ্ড রকম বিস্মিত হয়ে গেছেন। উনি বারবার বলছেন যে মনিকা এরকম করবে আমি তো দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তখন উনি বলছেন যে হ্যাঁ, একটা কথা সত্যি, এই যে মধুরা এই যে প্রচণ্ড রকম পড়াশোনায় ভালো, বছরের পর বছর ভালো রেজাল্ট করে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিক সামনে আসছে, প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস পাওয়া মেয়ে, তা এইটা নিয়ে এইটার ওপরে কিন্তু বরাবর মনিকা দেবীর একটা নজর রয়েছে, একটা দৃষ্টি কিন্তু উনি দেন এই ব্যাপারটাতে। মানে কীরকম দৃষ্টি, মানে যখনই রেজাল্ট বেরোচ্ছে, যখনই মধুরা ভালো রেজাল্ট করছে, পৃথা কিন্তু একদম মিডিয়কার একটা স্টুডেন্ট, এবার যখনই রেজাল্ট বেরোচ্ছে মধুরা রেজাল্ট ভালো করছে, তখনই এই মনিকা দেবী একটু হতাশা প্রকাশ করে বা একটুখানি দীর্ঘশ্বাস ফেলে বারবার করে বলতেন যে এত ভালো রেজাল্ট করে মেয়েটা, আমার মেয়েটা তো কিছুই করতে পারে না, আমার মাঝে মাঝে তোমাকে দেখে হিংসা হয় পূজা, তোমার মেয়ে এত ভালো, এত পড়াশোনায় ভালো, এত স্ট্রং, ও দেখবে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে, আমার মেয়েটাকে নিয়ে আমার চিন্তা হয়, ও পড়াশোনা কতদূর কী করতে পারবে আমি জানি না, এতটাই সাধারণ মানের একটা স্টুডেন্ট। এরকম নানান রকমের হতাশাজনক কথা তিনি কিন্তু ওই পূজা দেবীকে বলতেন। সেটা পূজা দেবীর এখন কিন্তু মানে যখন ডটগুলো উনি কানেক্ট করছেন তখন কিন্তু ওনার আস্তে আস্তে মনে পড়ছে ব্যাপারগুলো।
তো এবার কী করা যায়, এটা তো ধরা পড়ে গেছে, এখন ট্রিপের আরও 3 দিন বাকি। এই পুরো ট্রিপটা মানে ওই মনিকা দেবীর সঙ্গে তো এরা ভালো করে মিশতে পারবেন না। তা ওই সিদ্ধার্থবাবু বললেন যে দেখো, আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু শুনতে চাই না, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কলকাতায় ফিরব, আমরা এই ট্রিপটা কন্টিনিউ করব না। কালকে ভোরের দিকে আমরা এখান থেকে শিলিগুড়ি রওনা দেব, ওখানে গিয়ে একটা রাত্রি স্টে করব কোনো একটা হোটেলে, ওখানে কোনো একজন ডাক্তারকে দেখিয়ে ওর জ্বরটা মানে ওর শরীর মানে শারীরিক সুস্থতার জন্য আর কি, যতটুকু সুস্থ হলেও কলকাতা অবধি ট্রাভেল করতে পারবে, তারপরে ওখান থেকে আমরা ফ্লাইটে করে চলে আসব কলকাতায়। মনিকাকে কিচ্ছু বলার দরকার নেই, কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই, আমি হোটেলে বলে রাখছি। তা সকাল হতে না হতেই উনি গাড়ির ব্যবস্থা করেছেন। তখনও কিন্তু মনিকা দেবীরা ঘুম থেকে ওঠেননি, 7টা কি 7:15 বাজে। গাড়ির ব্যবস্থা করেছেন, যত টাকাই লাগুক না কেন উনি দিতে রাজি আছেন। গাড়ি করে ওনাকে কিছু না জানিয়ে ওনারা চলে গেছেন, মানে সিদ্ধার্থবাবু, পূজা দেবী আর মধুরা, এরা 3জনে চলে গেছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে একটা রাত মানে 1 নাইট স্টে করেছিলেন ওনারা। ওই একটা দিনের মধ্যেই ওই সিদ্ধার্থবাবু কী করলেন, বাগডোগরা থেকে কলকাতার একটা ফ্লাইট বুক করে ফেললেন তিনি, মানে 3টে টিকিট বুক করে ফেললেন। এবার ওই যে শিলিগুড়িতে একটা দিন ওনারা ছিলেন, এর মধ্যে কিন্তু মনিকা দেবী ওনাকে ফোন করেছেন, মানে ঘুম ভাঙবার পর যখন জানতে পারে যে ওনারা চলে গেছেন, তখন ফোন করেছেন, করে জিজ্ঞাসা করছে যে তো কী ব্যাপার হলো, তোমরা এরকম অ্যাব্রাপ্টলি ট্যুরটাকে ছেড়ে চলে গেলে। তা তখন পূজা দেবী একটাই কথা বলেছিলেন মনিকা দেবীকে, যে মনিকা, তুমি কিন্তু এটা না করলেও পারতে, আমার মেয়ের এরকম সর্বনাশটা তুমি না করলেও পারতে। যাই হোক, তা মনিকা দেবী তার উত্তরে আর কিছুই বলেননি, উনিও বিচক্ষণ মহিলা, উনি বুঝেই গেছেন যে কেন এই কথাটা বলা হলো ওনাকে। এবার কলকাতায় ফেরা হয়। কলকাতায় ফিরে সেই সিদ্ধার্থবাবু একজন তার পরিচিত একজন তন্ত্র সাধক ছিলেন, তার সঙ্গে যোগাযোগ করেন। এবার কলকাতায় ফেরার পর 2-1 দিন যেতে না যেতেই ওই মধুরার সঙ্গে আরও অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে। ও কিন্তু ফুললি পজেসড হয়ে যায়, মানে যারই আত্মা ওখানে ছিল না কেন, সে কিন্তু মধুরাকে পুরোপুরি রকমভাবে পজেস করে ফেলে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, মানে এই যে কলকাতায় ওনারা ফিরেছেন, ফ্ল্যাটে যে এসছেন, মনিকা দেবীর কিন্তু আর ফেরবার নাম নেই। মানে ট্যুরটা যখন কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তারপরে তো ওরাও ফিরে আসবে, মানে সেটাই তো স্বাভাবিক, কিন্তু ওরা কিন্তু আর কলকাতায় ফিরছে না, মানে ওই ফ্ল্যাটটাতে আর ঢুকছে না। তো যাই হোক, তা এবার সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ক্রিয়াকর্ম করে সেই স্পিরিটের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করলেন যে কে রয়েছে এখানে। তা তখন ওই মধুরার কণ্ঠের মধ্যে থেকেই একটা আওয়াজ বেরিয়ে আসে, অন্য একজনের কণ্ঠ বেরিয়ে আসে। সে বলে যে আমার নাম সৌমি, আমি অমুক সালে আমার কোন একটা পরীক্ষা খারাপ হয়েছিল, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই হোক না কেন, তা তাই নিয়ে আমার বাড়ির লোকজন অসম্ভব রকমের কথা শোনায়, তার জন্য আমি আত্মহত্যা করেছিলাম। তা আমাকেই চালান করা হয়েছে, মানে উদ্দেশ্যটা ছিল হচ্ছে এর পড়াশোনার ক্ষতি করা। তো যাই হোক, তাকে তো বার করা হলো মধুরার শরীর থেকে। মধুরা অনেকটা সুস্থ হলো, পড়াশোনায় মনোযোগ ফিরতে বা পড়াশোনাটা নর্মাল হতে আরও অনেকগুলো দিন টাইম লেগে গেছিলো। কিন্তু ইতিমধ্যে কি হলো, মনিকা দেবী কিন্তু ইয়েকে নিয়ে, ওর মেয়েকে নিয়ে, ওনার মেয়েকে নিয়ে ফিরলেন না, তখনও ফিরলেন না ফ্ল্যাটে। তা একবার কৌতূহলবশত পূজা দেবী ফোন করেছিলেন মনিকা দেবীকে, উনি কিন্তু আর ধরেননি ফোনটা। এবার এই করতে করতে আলটিমেটলি হয়, মানে মধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, রেজাল্ট ভালো করে। কিন্তু এইটার পর জানা যায় যে ওই মনিকা দেবী তিনি মানসিকভাবে হঠাৎ করেই যেন ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তিনি আর সুস্থ স্বাভাবিক অবস্থায় নেই। আর পৃথা বলে যে মেয়েটি, সে কিন্তু তার মামা বাড়িতে আপাতত রয়েছে, এইটুকু জানা গেছিল। আর এই ঘটনারও অনেক দিন পর আরও একবার কিন্তু সিদ্ধার্থবাবু মনোজিৎ বাবুকে দেখতে পান। উনি কিন্তু দেখা দেন সিদ্ধার্থবাবুকে শেষবারের মতো, দেখা দিয়ে বলেন যে আমি বারবার কিন্তু ওই মধুরার সুরক্ষার জন্য তোর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ওর ওপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওকে যে
ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে অন্য কোনো একটা স্পিরিটকে দিয়ে। কারণ আমরা, মানে মনোজিৎবাবু এটা বলছেন যে আমরা যেই রেলমে বাস করি সেখানে আমরা তো সবাই সব কিছু দেখতে পাই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, প্রিয়জনদের ওপর আমাদের একটা নজর থাকেই। তা আমি কিন্তু বুঝেছিলাম যে এই রকম একটা অতৃপ্ত কোনো আত্মাকে দিয়ে মধুরার ক্ষতি করা হচ্ছে। এটাই আমি বারবার করে তোদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তোরা সময় থাকতে কিন্তু কথাগুলো শুনিসনি। তো যাই হোক, এখন মধুরা বিপন্মুক্ত, আমিও কিন্তু এখন মুক্তি পেলাম, আমার কাজ শেষ, এই বলে কিন্তু তিনি চিরতরে বিদায় নিয়েছিলেন তার ভাইয়ের কাছ থেকে। তাহলে এই ছিল হচ্ছে ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। এর মধ্যে যেরকম ভয় আতঙ্ক রয়েছে সেরকম একটা দুঃখ বেদনা এটাও কিন্তু রয়েছে। ঘটনাটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, লিখে পাঠাতে পারেন, ভয়েস করতে পারেন। নিজেরা এসে যদি কোনো ঘটনা বলতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে ভয়েস করে ঘটনাটা পাঠাবেন, আমি ডেকে নেব আমার স্টুডিওতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।